চার মূর্তি। নারায়ণ গঙ্গোপাধ্যায় পর্ব 11। গজেশ্বরের পাল্লায় পাঠ করছি আমি দেলোয়ার সৌরভ। অজ্ঞান হয়ে থাকাটা মন্দ নয় যতক্ষণ কাঠপিঁপড়েতে না কামড়ায়। আর যদি একসঙ্গে একঝাঁক পিঁপড়ে কামড়াতে শুরু করে তখন? অজ্ঞান তো দূরের কথা, মরা মানুষ পর্যন্ত তিরিং করে লাঝিয়ে ওঠে। আমিও লাফ মেরে উঠে বসলুম। কেমন আবছা আবছা অন্ধকার, গোড়াতে কিছু ভালো বোঝা গেল না। চোখে ধোয়া ধোয়া ঠেকছিল, খামকা বাকানের ওপর। হঠাৎ করে আর একটা কাঠপিঁপড়ের কামড়। বাপ রে বলে আমি কান থেকে পিঁপড়েটা টেনে নামালাম। আর ঠিক তৎক্ষণাৎ কটকটে ব্যাঙের মতো আওয়াজ করে কে যেন হেসে উঠল। তারপর ঘোড়ার নাকের ভেতর থেকে যেমন শব্দ হয় তেমনি করে কে যেন বললে, কাঠপিঁপড়ের কামড় খেয়ে বাপ রে বলছো, এরপরে যখন ভিমরুলে কামড়াবে তখন যে মেসোমশাই বলে ডাক ছাড়তে হবে। তাকিয়ে দেখি, ঠিক হাত দুয়েক দূরে একটা মুষ্কো জোয়ান ভাম বেড়ালের মতো থাবা পেতে বসে আছে। কথাটা বলে সে আবার কটকটে ব্যাঙের মতো শব্দ করে হাসল। আমার তখন সব কিরকম গোলমাল ঠেকছিল। বললুম, আমি কোথায়? লোকটা একরাশ বিচ্ছিরি বড় বড় দাঁত বের করে আমায় ভেঙচে দিলে। তারপর ঝগড়াটে প্যাঁচার মতো খ্যাচখেচিয়ে বললে, আহাহা, ন্যাকা আর কি, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। হঠাৎ ওপর থেকে দুরুম করে পাকা তালের মতো আমার পিঠের ওপর এসে নামলে, আর এখন সোনামুখ করে বলছো আমি কোথায়? ইয়ার্কির আর জায়গা পাওনি? আমার সব মনে পড়ে গেল। সেই পাকা কামরাঙ্গা গুটি গুটি পায়ে সেদিকে এগোনো, গোবরে পা পিছলে পড়া। তারপরে আমি হাউমাউ করে বললুম, তবে কি আমি দস্যু ঘোচাংফু আচ্ছায় এসে পড়েছি? ঘোচাফু? সে আবার কি? বলেই লোকটা সামলে নিল, হ্যাঁ, ঠিক বটে। বাবাজি অমনি একটা কি লিখেছিল বটে চিঠিতে। বাবাজি? কে বাবাজি? একটু পরেই টের পাবে। লোকটা দাঁত খেঁচিয়ে বললে, চালাকি পেয়েছো? এত করে চলে যেতে বললুম অপুতের ভয় দেখানো হলো। সারা রাত মশার কামড় খেয়ে ঝোপের মধ্যে বসে মরার মাথা ফাতা ছুড়লুম। অট্টহাসি হেসে হেসে গলা ব্যথা হয়ে গেল। তবু তোমাদের গেরাচ্ছি হয় না। দাঁড়াও, এবার একটাকে ভোগা দিয়ে এনেছি, তুমিও এসে ফাঁদে পড়েছ। এবার তোমায় শিককাবাব বানিয়ে খাবো। শিককাবাব? ইচ্ছে হলে আলু কাবলিও বানাতে পারি, কিংবা ফাউল কাটলেট, চপও করা যায় বোধ হয়। কিন্তু লোকটা চিন্তিতভাবে একবার মাথা চুলকাল, কিন্তু তোমাদের কি খাওয়া যাবে? এই পর্যন্ত অনেক ছোকরা আমি দেখেছি, কিন্তু তোমাদের মতো অখাদ্য জীব কখনো দেখিনি। শুনে আমার কেমন ভরসা হলো। মরতেই তো বসেছি, তবু একবার শেষ চেষ্টা করে দেখি। বললুম, সে কথা ভালো, আমাদের খেও না অন্তত। আমাকে তো নয়ই, খেলেও হজম করতে পারবে না। কলেরা হতে পারে, গায়ে চুলকুনি হতে পারে, ডিপথিরিয়া হতে পারে, এমনকি সর্দি গরমি হওয়াও আশ্চর্য নয়। লোকটা বললে, থামো ছোকরা, বেশি বকবক করো না। আপাতত তোমায় নিয়ে যাব ঠান্ডি গারদে তোমার দোস্ত হাবুল সেনের কাছে। সেইখানেই থাকো এখন। ইতিমধ্যে বাবাজি ফিরে আসুন, তোমার বাকি দুটো দোস্তকেও পাকড়াও করি। তারপর ঠিক করা যাবে তোমাদের দিয়ে মোগলাই পরোটা বানানো হবে না ডিমের হালুয়া। আমি বললুম, দোহাই বাবা, আমাকে খেয়ে না খেয়ে কিছু সুখ পাবে না তা বলে দিচ্ছি। আমি পালাজ্বরে ভুগি আর পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই, কিছু রসক্স নেই। আমাদের অঙ্কের মাস্টার গোপীবাবু বলেন আমি জমের অরুচি, আমাকে খেয়ে বেঘরে মারা যাবে বাবা ঘোচাংফু। লোকটা রেগে বললে, আরে দেখে দাও তোমার ঘোচাং ফুকচাং ফুস নিকুচি করেছে। কেন বাপু, রাঁচির গাড়িতে বসে গুরুদেবের রসগোল্লা আর মিহিদানা খাওয়ার সময় মনে ছিল না? তার যোগসর্পের হাড়ি সাবার করার সময় বুঝি কথা খেয়াল ছিল না যে আমাদেরও দিন আসতে পারে? নেহাত মুড়ি স্টেশনে কলার খোসায় পা পিছলে পড়ে গিয়েছিলুম নইলে। আমি ততক্ষণে হা হয়ে গেছি। আমার চোখ দুটো ছানাবড়া নয়, একেবারে ছানার ডালনা। তাহলে তুমি চিনেছ এতক্ষণে? আমি গুরুদেবের অধম শিষ্য গজের গাড়ুই। গজেশ্বর মিটমিট করে হেসে বললে, ভেবেছিলে মুড়ি স্টেশন পার হয়ে গাড়ি চলে গেল আর তোমরাও পার পেলে। আমরা যে তার পরের গাড়িতেই চলে এসেছি, সেটা তো আর টের পাওনি। এবারে বুঝবে কত ধানে কত চাল হয়। ভয় আমার বুকের রক্ত জল হয়ে গেল। বেশ বুঝতে পারলুম, পটলডাঙ্গার প্যালারামের এবার 12টা বেজে গেছে। ওই গজের ব্যাটা এবার আমায় নির্ঘাত স্বামী কাবাব বানিয়ে খাবে। নেহাত যখন মরবি, তখন ভয় করে কি হবে? বরং গজেশ্বরের
সঙ্গে একটু ভালো করে আলাপ করি। কিন্তু তোমরা এখানে কেন? ক্যাবলার মেসোমশাইয়ের বাংলোতে তোমাদের কি দরকার? এমন করে পাহাড়ের গর্তের মধ্যে ঘাপটি মেরে বসে আছি বা কি জন্যে? আর যদি বসেই থাকো গর্তের মধ্যে একতাল অত্যন্ত বাজে গোবর রেখে দিয়েছ কেন? গজেশ্বর বিরক্ত হয়ে বললে, গোবর কি আমরা রেখেছি নাকি? রেখেছে গরুতে। তোমাদের মতো গোবর গণেশ তাতে পা দিয়ে সুরত করে পিছলে পড়বে সেই জন্যেই বোধ হয়। সে তো হলো, কিন্তু আমাদের তাড়াতে চাও কেন? এ বাড়িতে তোমাদের কি দরকার? অত কথা দিয়ে তোমার কাজ কি হে চিংড়ি মাছ? এখনো নাক টিপলে দুধ বেরোয়, ও সব খবরে তোমার কি হবে? বেজার মুখে গজেশ্বর একটা হাই তুলল। আমাকে চিংড়ি মাছ বলায় আমার ভীষণ রাগ হলো। ডান কানের ওপর আর একটা কাঠপিঁপড়ে পুটুস করে ইঞ্জেকশন দিচ্ছিল। করে সেটাকে টেনে ফেলে দিয়ে বললুম, আমাকে চপ কাপলেট করে খেতে চাও খাও, কিন্তু খবরদার বলছি চিংড়ি মাছ বলো না। কেন বলবো না? চিংড়ির কাটলেট বলবো। গজেশ্বর মিটি মিটি হাসল। না, কখনো বলবে না। আমি আরো রেগে গিয়ে বললুম, তাছাড়া এখন আমার নাক টিপলে দুধ বেরোয় না। আমি দুবার স্কুল ফাইনাল দিয়েছি। স্কুল ফাইনাল দিয়েছে? গজেশ্বর ট্যাগ থেকে একটা বিড়ি বের করে ধরালো। আচ্ছা, বলল তো ক্যাটাক্লিজম মানে কি? ক্যাটাক্লিজম? ক্যাটাক্লিজম? আমি নাক টাক চুলকে বললুম, বেড়ালের বাচ্চা হবে বোধহয়। বিড়ির ধোঁয়া ছেড়ে গজেশ্বর বললে, তোমার মুন্ডু। আচ্ছা, বলল তো সেনিগেম্বিয়ার রাজধানী কি? বললুম, নিশ্চয় হনলুলু, নাকি ম্যাডাগাস্কার। ভূগোলকে একেবারে গোলগপ্পার মতো খেয়ে নিয়েছো দেখছি। গজেশ্বর নাক বেঁকিয়ে বললে, আচ্ছা, বলল দেখি, জাড্যাপ মানে কি? অনিকেত কাকে বলে? কি বললে অনিমেষ? অনিমেষ আমার মামাতো ভাই। হয়েছে, আর বিদ্যে ফলিয়ে কাজ নেই। গজেশ্বর আবার ঝগড়াটে প্যাঁচার মতো খ্যাচখেচিয়ে বললে, স্কুল ফাইনাল কেন, তুমি ছাত্রবৃত্তিও ফেল করবে? না, সত্যিই দেখছি তুমি একদম অখাদ্য। বোধহয় সুক্ত করে এক আধটু খাওয়া যেতে পারে। এখন উঠে পড়ো। কোথায় যেতে হবে? বললুম তো, ঠান্ডি গারদে। সেখানে তোমার ফ্রেন্ড হাবলু সেন রয়েছে, তার সঙ্গেও মোমালাকাত হবে। ওদিকে আবার গুরুদেব গেছেন দলবল নিয়ে একটুখানি বিষয়কর্মে, তিনিও ফিরে আসুন, তারপর দেখা যাক। ইতিমধ্যে আমি এদিক ওদিক তাকাচ্ছিলুম। বিপদে পড়ে পটলডাঙার প্যালারামের মগজও এক আধটু সাফ হয়ে এসেছে। কোথায় এসে পড়েছি সেটাও একটু ভালো করে জানা দরকার। যতটা বোঝা গেল, হাত 7-8 নিচে পাহাড়ের গর্তের মধ্যে পড়েছি। যদি গজেশ্বরের পিঠের ওপর সোজা ধপাস করে পড়তুম, তাহলে হাত পা নির্ঘাত ভেঙে থেতলে যেত। যেখানে বসে আছি সেটা একটা সুড়ঙ্গের মতো সামনের দিকে চলে গেছে। কোথায় গেছে, কতটা গেছে বোঝা গেল না। তবে ওরই কোথাও ঠান্ডি গারদ আছে, সেইখানেই আপাতত বন্দি রয়েছে হাবুল সেন। হাবুলের ব্যবস্থা পরে হবে, কিন্তু আমি কি এখান থেকে পালাতে পারি না? কোনো মতেই না। মাথার ওপর গোলকুয়ার মতো গর্তটা দেখা যাচ্ছে, যেখান দিয়ে আমি ভেতরে পড়েছি। লক্ষ্য করে আরো দেখলুম, গর্তের পাশ দিয়ে পাথরে পাথরে বেশ খাঁজকাটা মতো আছে। একটু চেষ্টা করলেই ঠকাত করে ওপরে। এসব ভাবতে বোধহয় মিনিট 2 সময় লেগেছিল। এর মধ্যে বিড়িটা শেষ করেছে। গজেশ্বর মিটমিট করে তাকাচ্ছে আমার দিকে। বলি, মতলবটা কি হে? পালাবে? সেই গুড়ে বালি, চাঁদ স্রেফ বালি। বাঘের হাত থেকে ছাড়ান পেতে পারো, কিন্তু এই গজেশ্বর গাড়িয়ের হাত থেকে তোমার আর নিস্তার নেই। তার ওপর তুমি আবার আমার গুরুদেবের দাড়ি ছিঁড়ে দিয়েছ। তোমার কপালে কি যে আছে, একটা যাচ্ছে তাই মুখ করে গজেশ্বর উঠে দাঁড়ালো। তাহলে সেই তামাকো খেকো ভুতুড়ে দাড়িটা স্বামী ঘুটঘুটানন্দের। স্বামীজিই তবে ঝোপের মধ্যে বসি আড়ি পাচ্ছিলেন, আর আমি কাঠবেড়ালির ল্যাজ মনে করে সেই স্বর্গীয় দাড়ি। আমি কাতর হয়ে বললুম, আমি কিন্তু ইচ্ছে করে দাড়ি ছিঁড়িনি। আমি ভেবেছিলুম। থাক থাক, তুমি কি ভেবেছ তা আমার জেনে আর দরকার নেই। গালের ব্যথায় গুরুদেব 2 ঘন্টা ছটফট করেছেন। তিনি ফিরে এলে যাক সে কথা, ওঠো এখন। গজেশ্বর হাতির সুরের মতো প্রকাণ্ড একটা হাত বাড়িয়ে আমায় পাকড়াও করতে যাচ্ছিল, হঠাৎ চেঁচিয়ে উঠল, বাপ রে গেলুম, আরে বাপ রে গেছি। ততক্ষণে আমিও দেখেছি, কালো কটকটে একটা কাকড়া বিছে গজেশ্বরের পায়ের কাছে তখনও দাঁড়া উঁচু করে যমদূতের মতো খাড়া হয়ে আছে। গেলুম গেলুম, ওরে বাবা, জলে গেলুম। বলতে বলতে সেই ষাঁড়ের মতো জোয়ানটা মেঝের ওপর কুমড়োর মতো গড়াতে লাগলো, গেছি গেছি, একদম মেরে ফেলেছে। আর আমি, এমন সুযোগ আর কি পাবো?
তক্ষুনি লাফিয়ে উঠে পাহাড়ের খাজে পা লাগালুম। এইবার এসপার কি ওসপার।